হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব নিয়ে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কে ছিলেন এবং তার কৃতিত্ব যেগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, কুতুবউদ্দিন কে ছিলেন এবং তার কৃতিত্বগুলি কি রয়েছে সেটা নিয়েই মূলত আলোচনা করব। আচ্ছা, প্রথমে বলেছে মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন। প্রথমত আমরা দেখব এই তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা সম্পর্কে, কিভাবে প্রতিষ্ঠা হলো। অর্থাৎ মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কি হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। কবে? 1192 খ্রিস্টাব্দে। তো মূলত এটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হচ্ছে, কারণ ঠিক এর আগের বছর অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই যুদ্ধটাও সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ঠিক আছে? তো মূলত এই যে যুদ্ধটা আছে এটাকে তরাইনের যুদ্ধই কেন বলা হচ্ছে, তার কারণ হলো ইতিহাসের বিভিন্ন যে যুদ্ধ বা ঘটনাগুলি ঘটে থাকে সেটা মূলত যেই স্থানে ঘটে থাকে সেই স্থানের নাম অনুসারে কিন্তু এই সমস্ত ঘটনার বা যুদ্ধের নামকরণ করা হয়। তো এই তরাইনের যুদ্ধটা কিন্তু তরাই নামক স্থানে সংগঠিত হয়েছিল বলে এই যুদ্ধটাকে কিন্তু তরাইনের যুদ্ধ বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, এই যে মোহাম্মদ ঘুরি যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন, তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, তুর্কি সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে তার প্রতিনিধি তথা দাস কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানের সিংহাসনে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কি এই যে কুতুবউদ্দিন আইবক যার সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করছি, তিনি কিন্তু প্রথম জীবনে একজন দাস বা কৃতদাস ছিলেন। ঠিক আছে? এর সাথে সাথে কি রয়েছে দেখো, যে বলেছে যখন 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলো, তারপর কি হলো, তার প্রতিনিধি তথা দাস কুতুবউদ্দিন আইবক কিন্তু দিল্লির সুলতানি সিংহাসনে কিন্তু নিজের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে বলেছে কুতুবউদ্দিন 1208 খ্রিস্টাব্দে নিজেকে দিল্লির সুলতান হিসেবে কিন্তু ঘোষণা করেন। তাহলে কুতুবউদ্দিন কবে নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করেন? 1208 খ্রিস্টাব্দে নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন। আচ্ছা, এবার হচ্ছে বলেছে দেখো সমস্যার সমাধান ও কৃতিত্ব। অর্থাৎ এই যে কুতুবউদ্দিন যখন সিংহাসনে বসলেন বা যখন সিংহাসনটা আরোহণ করলেন, তখন কি করতে হলো, তাকে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো দিল্লির কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানের বিভিন্ন সমস্যার সমাধান করে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এবং যে সমস্ত সমস্যার তাকে সম্মুখীন হতে হয়েছিল তিনি কিন্তু উপস্থিত সকল সমস্যার সমাধান করে তার কিন্তু যে অসীম কৃতিত্বের কিন্তু পরিচয়টা দিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে দেখো দাস বংশের প্রতিষ্ঠা। অর্থাৎ কিভাবে এই দাস বংশের প্রতিষ্ঠা হলো, কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত যে বংশ সেটাকে কিন্তু দাস বংশ বলা হচ্ছে। তো এই দাস বংশের প্রতিষ্ঠাটা কি করে হলো, প্রতিষ্ঠা সেটা একটু দেখে নাও। বলেছে দেখো কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত বংশ দাস বংশ নামে পরিচিত। 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ এই কালপর্বে একটি নয়, দিল্লিতে 3টি রাজবংশ রাজত্ব করেছিল। কি কি এই 3টি রাজবংশের প্রতিষ্ঠাতারা হলেন, প্রথমে রয়েছে 3 জন পৃথক ব্যক্তি।
কে কে? প্রথমে রয়েছেন কুতুবউদ্দিন আইবক, তারপরে রয়েছেন ইলতুৎমিশ, তারপরে রয়েছে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে। আচ্ছা, সিংহাসন আরোহণের পর্বে কুতুবউদ্দিন নিজ শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে অত্যন্ত বুদ্ধিমত্তা ও চাতুর্যের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি বলেছে দেখো, সমস্যা। অর্থাৎ আমি যে প্রথমে বললাম কুতুবউদ্দিন আইবক যখন সিংহাসনটা আরোহণ করলো তাকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো কি কি সমস্যাগুলি ছিল দেখো, বলেছে সিংহাসন আরোহণের পর কুতুবউদ্দিন কতগুলি জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রথম সমস্যাটা হচ্ছে মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে উত্তরাধিকারী ঘোষণা করে যাননি, যার ফলে সিংহাসনের ওপর তার কোনো বৈধ অধিকার ছিল না। অর্থাৎ যদি মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে যে আর কি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে যেত, তাহলে সিংহাসনের উপর কুতুবউদ্দিনের কিন্তু একটা অধিকার থাকতো। ঠিক আছে। কিন্তু যেহেতু মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে আর কি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে যাননি, তবে সেই সিংহাসনের ওপর কিন্তু এই কুতুবউদ্দিনের কোনো একটা বৈধ অধিকার কিন্তু যে ছিল না। তারপরে রয়েছে হচ্ছে মোহাম্মদ ঘুরির সময় ভারতের শাসন গজনি থেকে পরিচালিত হতো। ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি তাজউদ্দিন ইলদিজ গজনি দখল করার পর ঘুরি ভারতীয় রাজ্য দখলে প্রয়াসী হয়েছিলেন। তারপরে বলেছে এর পাশাপাশি ঘুরির অপর একজন সেনাপতি নাসির উদ্দিন কুবাচাও ঘুরির ভারতের অধিকৃত রাজ্য লাভ করার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং বলেছে যে এই সময় বাংলার যে আলিমদান খুলজি বিদ্রোহ ঘোষণা করে। তাহলে কি দেখতে পাচ্ছি, উপস্থিত কিন্তু বিভিন্ন সমস্যাগুলির সম্মুখীন হতে হয়েছিল কুতুবউদ্দিন আইবককে। তারপরে রয়েছে দেখো সমস্যার সমাধান। অর্থাৎ কি, যতই সমস্যার সম্মুখীন কুতুবউদ্দিনকে হতে হয়েছিল বটেই, তার সত্ত্বেও কিন্তু তিনি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক উপস্থিত সকল সমস্যার কিন্তু সমাধান কৃতিত্বের সঙ্গে অসীম বীরত্বের সঙ্গে সেই সমস্যার সমাধান করেছিলেন। আচ্ছা, বলেছে দেখো এই সব সমস্যা কুতুবউদ্দিন আইবককে বিপদে ফেলেছিল, কিন্তু কুতুবউদ্দিন আইবক অত্যন্ত বুদ্ধিমত্তা বলে ও বিচক্ষণতার গুণে যে সেই সমস্যাগুলির সমাধানে তৎপর হয়ে ওঠেন। স্বাধীন শাসন প্রতিষ্ঠা। অর্থাৎ এরপর আমরা কি দেখব, স্বাধীন শাসনের প্রতিষ্ঠা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, উপস্থিত সকল সমস্যার সমাধান কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু কুতুবউদ্দিন আইবক করেছিলেন। এবার হচ্ছে স্বাধীন শাসন প্রতিষ্ঠা। কুতুবউদ্দিন আইবক এই সময় পর্বে যে গজনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন যে শাসন ব্যবস্থা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এর সাথে সাথে দেখব যে একজন সুদক্ষ যোদ্ধা হিসেবে, অর্থাৎ যোদ্ধা হিসেবে কুতুবউদ্দিন আইবক ছিলেন অত্যন্ত দক্ষ এবং পারদর্শী। সুদক্ষ যোদ্ধা কুতুবউদ্দিন আর কি গুজরাটের রাজা ভীমদেবকেও কিন্তু পরাস্ত করেছিলেন। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে তিনি কিন্তু একজন সুদক্ষ যোদ্ধা ছিলেন। তারপরে রয়েছে হচ্ছে দানশীলতা। অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কিন্তু দানশীলতার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। দানশীলতার জন্য কিন্তু কুতুবউদ্দিন লাখ বক্স নামে কিন্তু যে পরিচিতও ছিলেন। তারপরে রয়েছে তার কিছু স্থাপত্য কীর্তির কথা। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে বাগদাদের প্রখ্যাত ধর্মগুরু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার উদ্দেশ্যে কি করেছিলেন, তিনি দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেছিলেন। তাহলে কুতুবউদ্দিন আইবক কি করেছিলেন, কুতুব মিনারটা নির্মাণ করেছিলেন, যেটা তার স্থাপত্য কীর্তির মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে কুতুবউদ্দিন আইবক কে ছিলেন, তিনি যে তার শাসনকালটা কি রয়েছে, ঠিক আছে, কিভাবে তিনি দাস বংশের প্রতিষ্ঠা করলেন, উপস্থিত সকল সমস্যার কিভাবে তিনি সমাধান করলেন এবং তার স্থাপত্য কীর্তি, তিনি যতটা দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেছিলেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।